কল্যাণ রাষ্ট্র গড়ার পথে সরকার বাস্তবায়নযোগ্য হিসেবেই তৈরি নতুন বাজেট থাকবে বরাদ্দ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতের পথনকশা, শিল্পোৎপাদনে ভিত্তিক বিনিয়োগে উৎসাহ। এবারের বাজেটেও করের বোঝা বাড়বে সাধারণ মানুষের। চলতি অর্থবছরের তুলনায় ৩৮,০০০ কোটি টাকার বেশি ভ্যাটের লক্ষ্য। বড় অঙ্কের কর আদায়ের ভার জাতীয় রাজস্ব বোর্ডের কাঁধে। নতুন অর্থ বছরে জাতীয় গ্রিডে দৈনিক ৬৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করার লক্ষ্য। ৪৬টি কূপ খনন ও সংস্কারের পরিকল্পনা। বাপেক্স ও পেট্রোবাংলাকে গতিশীল ভূমিকা রাখার তাগিদ। আবারও মধ্যপ্রাচ্য উত্তেজনায় অস্থির জ্বালানির বিশ্ববাজার। একদিনেই অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৩.৫% বেশি। ঊর্ধ্বমুখী গ্যাসোলিন ও কয়লার দরও। এবং সৌদি আরবে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান জোরদার। এক সপ্তাহে গ্রেফতার ৭,৭৬০ জন। অবৈধদের আশ্রয় বা সহায়তা দিলে কঠোর শাস্তির হুঁশিয়ারি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার বাজেটের খবর। দেশকে সত্যিকার কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথে বাস্তবায়নযোগ্য হিসাব নিকাশ নিয়েই আসছে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট। ৮% নিচে মূল্যস্ফীতির বিপরীতে ৬.৫% প্রবৃদ্ধি নিয়ে সাজানো বাজেট ব্যয়েও থাকবে গুণগত পরিবর্তনের নির্দেশনা। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। জানান, শিক্ষা স্বাস্থ্য খাতেও বরাদ্দ বাড়িয়ে ৫% উন্নীত করার পরিকল্পনার কথা। কর্মসংস্থান নিশ্চিতে শিল্প উৎপাদন ভিত্তিক বিনিয়োগে উৎসাহ দিতে চায় সরকার। কামরুল হাসান সবুজের রিপোর্ট। প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। দেশ পরিচালনার দায়িত্ব নিয়েই বাংলাদেশকে সত্যিকার মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেমন ঋণ মওকুফ করে স্বস্তি দেওয়া হয়েছে কৃষকদের, তেমনি ফ্যামিলি সহ বিভিন্ন কার্ড সুবিধা দেওয়া হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। কল্যাণ রাষ্ট্রের ভিত্তি জনাব তারেক রহমানের দিয়ে শুরু হচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর এই চলার পথে আসছে বাজেটেও থাকবে সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের নির্দেশনা। সংকট থেকে উত্তরণের সকল কর্মসূচি আগামী বাজেটে থাকবে। যে ফ্যামিলি কার্ড ২৫০০ টাকা, এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যদি চিন্তা করা হয় এবং এটাকে বাড়ানো হবে সার্বজনীনভাবে, ঠিক একই কায়দায় অন্যান্য ক্ষেত্রেও বাড়ানো হবে। সময় সংবাদকে দেয়া এই সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা জানান, টেকসই ও জনবান্ধব উন্নয়ন নিশ্চিতে শিল্প উৎপাদন ভিত্তিক বিনিয়োগে গুরুত্ব দিতে চায় সরকার। গল্প শুনতাম যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ৬০% তো চলে গেছে, কোনো কিছুই হয়নি। আমাদের কর্মসংস্থান করতে হবে। তো কর্মসংস্থানটা হবে কোত্থেকে? উৎপাদন করতে হলে তো বিনিয়োগ দরকার। বিনিয়োগ উৎপাদন বাড়লে কর্মসংস্থান হবে। চাই যে কিভাবে স্বনির্ভরতা, আমদানি নির্ভর না থাকে এবং শিল্পায়ন ঘটে এবং আমাদের রপ্তানি আরো বাড়ে। বিনিয়োগকে উৎসাহী করতে রাখা হবে রাজস্ব নীতির ধারাবাহিকতা। বিনিয়োগ করতে কি লাগে? প্রথম লাগবে নীতির ধারাবাহিকতা। আমার তো জ্বালানি সমস্যা আছে, আমার তো বিদ্যুৎ লাগবে, তা না হলে কলকারখানা গড়ে উঠবে কিভাবে? অর্থায়ন লাগবে। এই সুদের হার দিয়ে বন্ধ কলকারখানা চালু হবে কিভাবে? এইগুলোর প্রতিটাই কিন্তু আগামী বাজেটে নিশ্চিত করা হবে। শিক্ষা স্বাস্থ্য খাত বিশেষ গুরুত্ব পাবে আসছে বাজেটে। মানবিক রাষ্ট্র যদি করতে হয় তাহলে দুটো পরিবর্তন তো হতে হবে ন্যূনতম। শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে একটা বড় রকমের গুণগত পরিবর্তন দরকার। সেই জন্যই উল্লেখ করা হয়েছে ধারাবাহিকভাবে ৫% পর্যন্ত মোট দেশজ উৎপাদনের শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে ব্যয় হবে। ২০৩৪ সালের মধ্যে $১ ট্রিলিয়ন অর্থনীতির বাংলাদেশ গড়তে আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি ৬.৫% নেয়ার পাশাপাশি মূল্যস্ফীতিকে ৮% নিচে আটকে রাখার পরিকল্পনার কথাও জানান তিনি। ধরে নিয়েছি যে এখন অর্থনীতির প্রবৃদ্ধি ৪ থেকে ৪.২ হবে, আর আগামী বছর আমরা নির্ধারণ করেছি এটা ৬.৫% যাবে। এই কথা সবারই জানা আছে যে উন্নয়নশীল বিশ্বে আর উন্নত বিশ্বের মূল্যস্ফীতির হার এক হবে না।
এই পার্থক্য মাথায় রাখতে হবে। বাজেটে বরাদ্দ দেয়া অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতের পথ নকশা থাকবে 2026-27 অর্থ বছরের উত্থাপিত জাতীয় বাজেটে। আমরা মেগা গিগা প্রকল্পের গিগা দুর্নীতিতে মন নাই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আসছে বাজেটেও সাধারণ মানুষের উপর বাড়ছে করের বোঝা। চলতি অর্থ বছরের তুলনায় 2026-27 অর্থ বছরে 38,000 কোটি টাকার বেশি ভ্যাট আদায়ের লক্ষ্য দেয়া হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে। আয়কর খাতে 2,23,000 আর আমদানি রফতানি শুল্কে 1,57,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব পড়তে যাচ্ছে সংস্থাটির কাঁধে। এমএস আরিফিনের রিপোর্ট। বাজেট বাস্তবায়নে যে অর্থের দরকার হয় তার সিংহভাগ বা প্রায় 38% বেশি আসে মূল্য সংযোজন কর ভ্যাট থেকে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে 2,23,480 কোটি টাকা ভ্যাট আদায়ের লক্ষ্য পাচ্ছে এনবিআর, যা চলতি অর্থ বছরের চেয়ে 38,850 কোটি টাকা বেশি। রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা বাড়ানো হচ্ছে আয়কর ও ভ্রমণ খাতেও। নতুন অর্থ বছরে এই খাত থেকে 37% আয় করতে চায় এনবিআর, যার আকার হতে যাচ্ছে 2,23,480 কোটি টাকা। চলতি অর্থ বছরে যা ছিল 1,75,730 কোটি টাকা। আমদানি ও রপ্তানি খাতে শুল্ক বাবদ এনবিআরকে আদায় করতে হবে 1,57,000 কোটি টাকার বেশি। এই চলতি অর্থ বছরের তুলনায় লক্ষ্যমাত্রা বাড়ছে 27,300 কোটি টাকা। খুব ভালোভাবে আসছে। তবে কর প্রশাসনের আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কার না করে শুধু লক্ষ্য বাড়িয়ে রাজস্ব আদায়ে গতি ফিরবে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। সরকার রাজস্ব আহরণ বাড়ানোর যে উদ্যোগ পরিকল্পনা গ্রহণ করছে, এবার সরকার একটা বিগ পুশ দিচ্ছে, কিন্তু বিগ পুশ দিয়ে রাজস্ব আহরণ আপনার রাতারাতি বাড়াতে পারবেন না। রাজস্ব আহরণ বাড়ানোর জন্য আপনাকে খুব মানে ধীরে ধীরে কাজ করতে হবে। আপনার কর জাল বাড়াতে হবে, কিন্তু করের পরিমাণ যদি আপনি বাড়িয়ে দেন, যারা রেগুলার ট্যাক্স পেয়ার তারা কিন্তু নিরুৎসাহিত হয়ে যাবে। এবং বাংলাদেশে যারা ট্যাক্স দিচ্ছে তারা প্রতি বছরই দিচ্ছে, আর যারা দিচ্ছে না তারা দিচ্ছে না। আমার কথা হচ্ছে যে রাজস্ব আহরণ বাড়ানোর জন্য সরকারকে ভ্যাট ফাঁকি যারা দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। 2026-27 অর্থ বছরে মোট 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য পেতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বিআইডিএস এর সাবেক মহাপরিচালক ডক্টর মুস্তফা কে মুচেরি। স্যার, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। স্যার, আগামী 11 তারিখ তো বাজেট ঘোষণা হতে চলেছে এবং এটি নতুন সরকারের প্রথম বাজেট। তো যে বিষয়তে আমি একটু আলোকপাত করতে চাই যে এবারের বাজেটের আকার তো বড়, আবার এবার ঘাটতির পরিমাণও বেশি, এবং একই সাথে আরেকটি বিষয় যে এবারের বাজেটে তো এনবিআরকে বেশি চাপ দেওয়া হচ্ছে একটি বড় আকারের ঘাটতি পূরণের জন্য এনবিআর এর উপর নির্ভর করা হচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় আগের বারের তুলনায় এবার যে এনবিআর এর উপর চাপটা একটু বেশি, এক্ষেত্রে আসলে জনগণের উপর কি আরো বেশি চাপ পড়তে পারে কিনা? দেখেন, আসলে আপনি যে বাজেটের আকার সম্পর্কে যে কথাগুলো আমরা শুনলাম বা শুনছি, এবং একই সঙ্গে সঙ্গে আপনার কর ব্যবস্থা বা কর আদায়ের ক্ষেত্রে যে কথাগুলো আমরা শুনি, তাই না, যে অনেক বেশি পরিমাণ আদায় করতে হবে। অবশ্যই আমাদের যদি বাজেটের আকার বড় হয়, স্বাভাবিকভাবেই আমাদের রাজস্ব আদায়ও বৃদ্ধি করতে হবে। তবে একটা কথা এক্ষেত্রে বলা দরকার যে আসলে আপনি যদি জিডিপির অনুপাতে দেখেন, তাহলে কিন্তু আমার বাংলাদেশের যে আগামী বছরে যে বাজেটটা আসছে, এটা কিন্তু আমার মনে হয় যে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর প্রতি জিডিপির অনুপাতে কিন্তু সবচেয়ে কম। আবার আপনি যদি রাজস্ব আদায়ের দিক থেকে দেখেন, তাহলে কিন্তু আমাদের দেশের রাজস্ব আদায় যেটা মোট রাজস্ব আদায় হয় জিডিপির অনুপাতে, সেটাও কিন্তু 7% মতো। অর্থাৎ এটাও কিন্তু সবচেয়ে কম পরিস্থিতিতে থাকি। তখন মূল সমস্যা হচ্ছে আমাদের বাজেট। এই বাজেটটা যদি দিতে হয় বা সেই বাজেটের অর্থাৎ সরকারি ব্যয় বরাদ্দটা সেই পরিমাণ যদি করতে হয়, তাহলে আমাদেরকে রাজস্ব আদায়টা বাড়াতে হবে, যেটা বাড়ানোর কিন্তু সুযোগ আছে। তার জন্য যে ধরনের সংস্কার করা দরকার সেগুলো যদি করা যায়, তাহলে
নিঃসন্দেহে আমরা কিন্তু আমাদের রাজস্ব আদায় বাড়াতে পারি। যেমন আপনি একটি জিনিস দেখেন, আমাদের দেশে কিন্তু রাজস্ব আদায় আসছে পরোক্ষ কর থেকে, আর প্রত্যক্ষ কর থেকে আসছে 1/3 কম। অথচ সত্যিকার অর্থে এটা সম্পূর্ণ উল্টো হওয়া উচিত ছিল। অর্থাৎ এই পরোক্ষ কর এটা কিন্তু প্রত্যক্ষ করের তুলনায় অনেক কম হওয়া উচিত। যদি সত্যিকার অর্থে যে একটা রাজস্ব আদায়ের যেটা প্রতিটি দেশের জন্য বিভিন্ন দেশে যে নর্মগুলো আছে সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হলে আমাদের কিন্তু এই পরিবর্তনগুলো আনা দরকার, এবং এই পরিবর্তনগুলো যদি আনা সম্ভব করা হয় তাহলে কিন্তু আমাদের এখন যে এই যে রাজস্ব আদায়ের চাপের কথা বলা হচ্ছে সেই চাপটা কিন্তু তখন আর অনুভূত হবে না। এবং এক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে রাজস্ব আদায় ব্যবস্থায় যদি একটা সংস্কার করা না হয়, রাজস্ব খাতে যে সংস্কারগুলো প্রয়োজন বহুদিন থেকে স্যার, এই ক্ষেত্রে কি প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন আছে কিনা এনবিআর এর? এক্ষেত্রে কি এনবিআর এর প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন আছে কিনা? এনবিআর এর প্রাতিষ্ঠানিক যেমন সংস্কার প্রয়োজন আছে, অবশ্যই প্রাতিষ্ঠানিক সংস্কার না করলে, প্রতিষ্ঠানটা যদি আপনি শক্তিশালী না করেন, এর কাঠামোটাকে যদি আপনি রাজস্ব আদায় ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না করেন, তাহলে আমরা সেই লক্ষ্য অর্জন করতে সক্ষম হব না, তাই না? কাজে সবকিছু মিলিয়ে আমাদের কর রাজস্ব আদায় ব্যবস্থার মধ্যে যে পরিবর্তন সেগুলো যেমন আনা দরকার, তেমনি এনবিআর এর কাঠামোগত পরিবর্তন আনা দরকার। সবকিছু যদি আমরা সামঞ্জস্যপূর্ণ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে বর্তমান সময়ে আমরা কর আদায়ের যে ভারের কথা বলছি, অর্থাৎ জনগণের উপরে যে একটা বড় বোঝার মতো মনে হচ্ছে, সেই বোঝাটা এক্ষেত্রে কর সঠিকভাবে আহরণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? এক্ষেত্রে একটা বড় জিনিস হচ্ছে যে আমরা আমাদের যেমন যদি বিভিন্ন করের কথা আমরা ধরি, তো আয় করের কথা বলি বা সম্পদ করের কথা যদি দেখি, তাহলে কিন্তু যেটা হচ্ছে যে আমরা যারা করগুলো দিচ্ছেন তাদের উপরে করের বোঝাটা বাড়ানো হচ্ছে, কিন্তু করের যেটাকে আমরা বলি নেট অর্থাৎ জালটা বিস্তৃত করা, এইটা করার দিকে আমরা খুব একটা মনোযোগ দিতে পারছি না। বা আমাদের যে কাঠামো, কর কাঠামো, সেই কাঠামোর মধ্যে এই সমস্যাগুলো না আনলে বেশি হবে। কিন্তু যারা দিচ্ছেন না বা যারা করের বাইরে রয়ে গেছেন তাদের উপরে কিন্তু যাচ্ছে না, যার ফলে পরিণত হয়েছে। সেটা কিন্তু সর্বক্ষেত্রে আমাদের কর ব্যবস্থার বিভিন্ন যে করগুলো আছে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এটা সত্য। কাজেই এই পরিবর্তনগুলো আমরা যদি না করি তাহলে কিন্তু আমাদের যে কর রাজস্ব আদায় ব্যবস্থা এটার মধ্যে যে পরিমাণ কর আমাদের আদায় করা দরকার, স্যার এমনিতেই তো মূল্যস্ফীতি অনেক বেশি বেড়ে, জি স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, মূল্যস্ফীতি তো বেড়েই চলেছে, তো এরই মধ্যে আবার কর বাড়ছে, জনগণের উপর চাপ কতটা বাড়বে বলে আপনি মনে করেন? স্বাভাবিকভাবেই একটা জিনিস হচ্ছে যে কর তো যারা দেয়া তাদের উপরে চাপটা বাড়ছে, কিন্তু আর যারা দিচ্ছে না তারা দিচ্ছে না। আবার কর যারা দিচ্ছেন, বিশেষ করে যারা বড় বড় করদাতা, তারা কিন্তু অনেক ক্ষেত্রে করটা ফাঁকিও কিন্তু কম হচ্ছে না, এখানে ফাঁক ফোকর কিন্তু সবখানে রয়ে গেছে। কাজেই আমরা যদি শুধুমাত্র এই ফাঁক ফোকরগুলা বন্ধ করতে পারি, দুর্নীতিটাকে বন্ধ করতে পারি করের ক্ষেত্রে, এবং সঠিকভাবে করটা যদি আদায় করা সম্ভব করা হয়, তাহলে কিন্তু এই অধিক যে আপনার কর বোঝা, এই বোঝাটা তখন কিন্তু কিছু ব্যক্তির উপরে আর পড়বে না, সেটা সামঞ্জস্যপূর্ণভাবে সকলের মধ্যে বন্টিত হবে। কেউ বাইরে থাকবে, কর জালের বাইরে যারা। এক্ষেত্রে করের বোঝা বাড়লে ব্যবসায়ীরা কি সেই অতিরিক্ত খরচের জন্য ভোক্তাদের উপর চাপিয়ে দিতে পারেন? এটা নির্ভর করছে, কারণ আপনি যদি অপ্রত্যক্ষ কর হয়, যেমন ভ্যাট যদি হয় বা আপনার এক্সাইজ ডিউটি যদি হয়, এই ধরনের করগুলো যদি হয়, বা আপনার যেটাকে আমরা বলি বৈদেশিক আমদানি শুল্ক যদি হয়, এগুলো তো তারা ভোক্তাদের উপরে চাপিয়ে দিতে সক্ষম হয়, কারণ এই জন্য এগুলো অপ্রত্যক্ষ কর, পরোক্ষ কর। পরোক্ষ কর মানে আপনি ব্যবসায়ীদের উপরে দিলে তারা কিন্তু ভোক্তার উপরে চাপিয়ে দেবে। এই জন্যই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে প্রত্যক্ষ কর, যেটা ভোক্তাদের উপরে চাপানো যায় না, সেখানে গুরুত্ব দেওয়া।
আমরা যেটা দিতে পারছি না। অন্যান্য দেশে কিন্তু আপনার এই প্রত্যক্ষ করটাই কিন্তু মোট কর রাজস্বের একটা সিংহভাগ কিন্তু সেখান থেকে আসে, আর আমাদের এখানটায় সবচেয়ে কম আসে আয়কর থেকে, প্রত্যক্ষ কর থেকে। এই যে একটা অসামঞ্জস্যপূর্ণ কর ব্যবস্থা, এর জন্যই ভোক্তাদের উপরে কিন্তু সাধারণ জনগোষ্ঠীর উপরে কিন্তু এই করের বোঝাটা কিন্তু বেশি হচ্ছে, যারা সাধারণ জনগোষ্ঠী। এই জন্যই আমাদের যদি একটা সমতাপূর্ণ যদি কর ব্যবস্থা আনয়ন করতে হয়, তাহলে আমাদের এই কর কাঠামোর যে পরিবর্তন, এটা কিন্তু দ্রুততার সঙ্গে করতে হবে। জি স্যার, বিশ্লেষকরা তো বলছেন যে এবারের বাজেটটা একটি উচ্চ লক্ষ্যমাত্রার বাজেট। তো আপনার কাছে কি মনে হয়, এমত অবস্থায় কি সম্ভব হবে করের এই উচ্চ লক্ষ্যমাত্রা অর্জনের এনবিআর এর পক্ষ থেকে? স্বাভাবিকভাবেই আপনি আমাদের যে কর আর রাজস্ব আদায় ব্যবস্থার যে এখনকার পরিস্থিতি, নিশ্চয়ই এটা রাতারাতি তো আর পরিবর্তন করা সম্ভবপর হবে না, সময় সাপেক্ষ, এবং তার জন্য বেশ কিছু শক্ত পদক্ষেপ দ্রুততার সঙ্গে নিতে হবে। তাহলে আমরা কর ব্যবস্থার একটা যে কাঙ্ক্ষিত যে পরিবর্তন, এই পরিবর্তনটার সূচনা করতে পারি, এবং একবার যদি আমরা এটাকে সঠিকভাবে সূচনা করতে পারি, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত কর ব্যবস্থার দিকে এগিয়ে যেতে পারবো। তাহলে অন্ততপক্ষে আমরা আশা করতে পারি যে বর্তমান যে বাজেট, এই বাজেটে এই কাঙ্ক্ষিত পরিবর্তনটা সূচনা করা সম্ভবপর হবে এবং দ্রুততার সঙ্গে সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে, যাতে আমরা কর আদায়ের যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রার যতটা সম্ভব কাছাকাছি যেতে পারি। এটা যদি সম্ভবপর হয়, তাহলে কিন্তু আমার মনে হয় একটা পরিবর্তন আনা সম্ভব হবে, যেটা ভবিষ্যতে আগামী বছরগুলোতে আমাদেরকে এই ধরনের একটা পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করতে সক্ষম হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার টেলিভিশন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিআইডিএস এর সাবেক মহাপরিচালক ডক্টর মুস্তফা কে মুজিরি। এবারে যাচ্ছি অন্যান্য সংবাদে। মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 9:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি এই সভা অনুষ্ঠিত হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রীর অন্যান্য নির্ধারিত কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হল আইন শৃঙ্খলা ও জ্বালানি সংক্রান্ত আলাদা দুটি বৈঠক। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সবগুলো বৈঠকই উপস্থিত থাকবেন সরকার প্রধান। ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী বিএনপি সরকারের প্রথম এই বাজেট জাতীয় সংসদে 11 জুন উপস্থাপন হবে। সাম্প্রতিক বৈশ্বিক এবং অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় 2026-27 অর্থ বছরের বাজেট বিএনপি সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। নতুন অর্থ বছরে জাতীয় গ্রিডে 650 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করতে চায় জ্বালানি বিভাগ। লক্ষ্য পূরণে 38টি কূপ খনন ও 8টি সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। সংকট কাটাতে 2030 সালের মধ্যে 1.5 মিলিয়ন ঘনফুট গ্যাসের নতুন সম্ভাবনা তৈরি করতে চান নীতি নির্ধারকরা। তবে গ্যাস অনুসন্ধানে অতীতে অনেক উচ্চাভিলাষী পরিকল্পনা থাকলেও পরে তা ব্যর্থ হয়। সে কারণে বাপেক্স পেট্রোবাংলাকে গতিশীল করার পাশাপাশি যথাসময়ে অর্থ ছাড়ের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। গ্রাহক পর্যায়ে দাম কিংবা সরবরাহ দুই ক্ষেত্রেই এখনো ধুঁকছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। আমদানি নির্ভরতার ঝুঁকি কতটা, ইরান ইউক্রেন যুদ্ধ সহ বৈশ্বিক সংকটে তার মূল্য দিয়েছে গোটা দেশ। বর্তমানে দেশে গ্যাসের চাহিদা 4000 মিলিয়ন ঘনফুটের বেশি, বিপরীতে সরবরাহ মাত্র 2600 থেকে 2700 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে প্রায় 1000 মিলিয়ন ঘনফুটের যোগান আসে আমদানি করা এলএনজি থেকে। তবে শঙ্কার বিষয় হচ্ছে বছর ব্যবধানে 150 মিলিয়ন ঘনফুট হারে কমছে দৈনিক উৎপাদন। সংকটময় এই অবস্থা কাটাতে নতুন আধার অনুসন্ধানে নজর দিচ্ছে জ্বালানি বিভাগ। আসছে অর্থ বছরের লক্ষ্য 46টি কূপ খনন ও সংস্কার করে দৈনিক 650 মিলিয়ন ঘনফুট হারে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত করা। এভাবে ধাপে ধাপে 2030 সালের মধ্যে 129 কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করতে পারলে 1.5 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস পাওয়ার সম্ভাবনা জাগতে পারে। 50টা কূপ এবং 100টা কূপ
দুটো প্রজেক্ট আছে আমাদের। এই কূপগুলো খননের কার্যক্রম কিভাবে আরও গতি সঞ্চার করা যায় সে ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি যে আপনারা দৃশ্যমান একটা অগ্রগতি সহসাই দেখতে পাবেন ইনশাল্লাহ। তবে অতীত অভিজ্ঞতা বলছে উচ্চাভিলাষী অনেক পরিকল্পনা হোঁচট খেয়েছে বারবার। প্রকল্প অনুমোদন আর অর্থ ছাড়ে ধীরগতি, আমলাতান্ত্রিক জটিলতা বড় বাধা হয়ে দাঁড়ায় কূপ খননে। দেশের জ্বালানি অনুসন্ধানে নানা সময়ে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা, তবে বাস্তবায়নের বেলায় সেসব অনেক ক্ষেত্রেই থেকে গেছে কাগজে কলমে। এমন অবস্থায় জ্বালানি অনুসন্ধানে নতুন করে যে কর্মপরিকল্পনা ঠিক করা হয়েছে সেসব বাস্তবায়নে পাপেক্স পেট্রোবাংলার গতিশীল ভূমিকার পাশাপাশি সরকারের নীতি সহায়তার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাপেক্স সহ আর 3 কোম্পানিকে তাদের যত রকমের সক্ষমতা উন্নয়ন করা লাগে সব করতে হবে, এবং তাদের পেছনে বাঁক ছেড়ে দিলে যেমন কোনো ব্যক্তি জীবনে কোনো দিন দৌড়ায়নি সে অলিম্পিকের রেকর্ড ব্রেক করবে। যদি এইসব কোম্পানিগুলো ব্যর্থ হয় তাদের চাকরি চলে যাবে, তাদের হাতে টার্মিনেশন লেটার ধরাই দেবে। যারা প্রফেশনাল, কারিগরি দক্ষ, স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করে সেই প্ল্যান অনুযায়ী তাদেরকে চলতে বাধ্য করুক। ডিপিপি বলা হয়, সেটার অনুমোদন প্রক্রিয়া অনেক বেশি, সেটার প্রকিউরমেন্ট প্রসেসটা অনেক বেশি, এখানে কিন্তু অনেক বিলম্বিত হয়। এই যে আমলাতান্ত্রিক ব্রিটিশ আমলের সিস্টেম, এইটা তো চলতে পারে না। সেই ফ্লেক্সিবিলিটিটা তো পাপেক্সকে দিতে হবে। এটা যদি থাকে তখন কিন্তু ওই দেখা যাবে যে কাজের যে গতি কিন্তু আরো বাড়বে। জ্বালানি বিভাগ অবশ্য বলছে পাপেক্সকে শক্তিশালী ও অনুসন্ধান কার্যক্রমে গতি আনতে বিদ্যমান 5টি রিগ বা খনন যন্ত্রের পাশাপাশি নতুন করে আরও 2টি কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময় বাণিজ্য। চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কলম বিরতির ডাকে ইসলামী ব্যাংকের কর্পোরেট ব্রাঞ্চ বন্ধ করে বাইরে অবস্থান নিয়েছে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীরা। এই মুহূর্তে রাজধানীর দিলকুশায় আছেন সহকর্মী সেলিয়া সুলতানা। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বিশেষ করে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে যে আন্দোলন চলে আসছে গত 1 তারিখ থেকে আজও কিন্তু সেটির ধারাবাহিকতা ধরে রেখেছে সে ব্যানারের মধ্যেই। এবং একটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, গতকাল একটি ঘোষণা দেওয়া হয়েছে, সেখানে 2 ঘন্টার কলম বিরতির দাবি জানিয়েছে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে যারা আন্দোলনকারী রয়েছেন তারা। এবং তারই প্রেক্ষিতে আজ সকাল থেকে আমরা এসে দেখেছি বাইরে যে শাটার সেটি বন্ধ করে রাখা হয়েছে এবং সেখানে একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইসলামী ব্যাংকের ভেতরে, শাখার ভেতরে এরই মধ্যে যারা ঢুকতে পেরেছিলেন যেসব গ্রাহকরা, তারা তাদের সেবা পেয়েছেন। এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টার কাছাকাছি হতে চলল। অনেক প্রথম দিকে যে কর্মকর্তারা রয়েছেন তাদেরও বেশ খানিকটা ঝামেলা পোহাতে হয়েছে শাখাগুলোতে ঢোকার ক্ষেত্রে বা প্রবেশের ক্ষেত্রে। সেক্ষেত্রে তাদেরকে আইডি কার্ড দেখিয়ে তাদেরকে ব্যাংকে প্রবেশ করতে হয়েছে। তবে যে অনেক গ্রাহক এর পরবর্তীতে যারা এসেছেন তাদেরকে ফিরে যেতে হয়েছে অথবা বলা হয়েছে যে 12টার পরে যেন তারা এসে সেবা গ্রহণ করেন। এই মূলত ছিল আজকে ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সমাবেশ রয়েছে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে। সেখানে বাইরে কিন্তু আমরা শুনতে পাচ্ছি সেখানে তারা মানববন্ধন করছেন, অবস্থান করছেন এবং অন্যান্য শাখা থেকেও অনেকগুলো শাখাতেই এ ধরনের ঘটনা ঘটেছে। শাটার বন্ধ করে রাখা হয়েছে, বাইরে অতিরিক্ত নিরাপত্তা রাখা হয়েছে। আমরা দেখেছি পুলিশ এবং অন্যান্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে সে জিনিসগুলো তারা অবস্থান নিচ্ছেন এবং যারা গ্রাহক এসছেন তারা তাদের কার্যক্রমগুলো কখন আসলে স্বাভাবিকভাবে চলবে সেই বিষয়গুলো তারা তথ্য চেয়েছেন। এই মূলত ছিল আমার কাছে এখন পর্যন্ত ইসলামী ব্যাংককে কেন্দ্র করে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে যে আন্দোলন চলে আসছে গ্রাহকদের ব্যানারের আন্ডারে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর দিলকুশায়। রাজশাহীর শিরৈলে জমে উঠেছে আমের বেচাকেনা। বিস্তারিত জানতে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি।
প্রায় মাসখানেক ধরে রাজশাহীর বাজারে উঠছে হরেক রকমের আম। এর মধ্যে সর্বপ্রথম কিন্তু গুটি আম দিয়ে শুরু হয়েছে আমের এই বাজার। তবে এখন কিন্তু ধীরে ধীরে বিভিন্ন যে জাত রয়েছে, বিশেষ করে ভালো জাত যেগুলো সবচেয়ে বেশি চলে, বিশেষ করে গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া এই জাতীয় যে আমগুলো রয়েছে সেগুলো এখন বাজারে মিলছে। তবে এখন গোপালভোগ অনেকটাই শেষের দিকে, যে কারণে দাম প্রায় 65 থেকে 70 টাকা করে কেজি, এবং এই যে খিরসাপাত যে আম রয়েছে সেটি আসলে 50 থেকে 55 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। অর্থাৎ মন কিন্তু প্রায় 2200, কোনো ক্ষেত্রে আরও বেশিও কিন্তু চাওয়া হচ্ছে। তবে আমরা ল্যাংড়া আম যেটি সেটি কিন্তু 50 থেকে 55 টাকা কেজি দরে এখানে বিক্রি হতে দেখছি। এটি মূলত রাজশাহীর যে শিরোইল বাস টার্মিনাল এলাকায়, সেই এলাকায় এই অস্থায়ীভাবে দোকানগুলো গড়ে উঠেছে। এখানে মূলত ভ্রাম্যমান যে ক্রেতা সেটি আসলে বেশি, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা ছুটি শেষ করে, হয়তো ঈদের ছুটি শেষ করে বাড়ি ফিরছেন, বা আত্মীয় স্বজনদের কাছে তারা প্রিয়জনের কাছে আম পাঠাচ্ছেন। এই ধরনের ক্রেতাই কিন্তু এখানে বেশি দেখা যায়। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আসলে রয়েছে। কেউ আসলে ক্রেতাদের অনেকেই বলেছেন দাম বেশি, অনেকেই বলেছেন দাম স্বাভাবিক আছে, কেউ বলেছেন এখান থেকে আসলে ঢাকায় নিয়ে যেতে যে পরিমাণ আসলে খরচ হবে একই খরচে কিন্তু ঢাকা থেকে আম কেনা সম্ভব, এমনটি আসলে ক্রেতারা বলছেন। তবে এখানে যেহেতু টাটকা সুস্বাদু আম পাওয়া যায়, অনেকে কিন্তু এখান থেকে আম কিনে থাকেন প্রতি বছরই, এবং এবছরও ঠিক এমনটি ঘটেছে। আপনারা জানেন যে রাজশাহীতে 2,88,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এই যে বড় বড় সাইজের যে আমগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে খিরসাপাতি, তবে এগুলো বম্বে খিরসা বলে আসলে বহুল পরিচিত, যে কারণে আসলে এই সাইজ বা আকারে একটু বড় মনে হচ্ছে। তবে আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে দাম কিন্তু মোটামুটি স্বাভাবিকই রয়েছে, তবে যেহেতু গোপালভোগ শেষের দিকে এর দামটা কিছুটা বেড়েছে, এমনটি আসলে বিক্রেতারা বলছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহীর শিরোইল থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। দেখছেন এ সময়ের বাণিজ্য। এবার জানাবো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবর। সরাসরি চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। আজ আমরা ডিএসসির ওয়েবসাইটে যেমনটি দেখতে পাচ্ছি, আজ সবগুলো সূচকে কিন্তু নিম্নমুখী প্রবণতায় রয়েছে, এবং আজ ডিএসসি এক্স ইন্ডেক্স অর্থাৎ প্রধান সূচক কিন্তু 3 পয়েন্টের কাছাকাছি কমে দাঁড়িয়েছে 5,513 পয়েন্টে, এবং ডিএসসি এস ইন্ডেক্স অর্থাৎ সরিয়া সূচক কিন্তু 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1,114 পয়েন্ট, এবং ডিএস 30 ইন্ডেক্স অর্থাৎ বাছাইকৃত সূচক কিন্তু 6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2,081 পয়েন্টে। এবং আজ যতগুলো কোম্পানি লেনদেন করেছে সবগুলো কোম্পানির মধ্যে 135টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 173টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, এবং অপরিবর্তিত রয়েছে 82টি কোম্পানির শেয়ারের দাম। এবং আজ টোটাল লেনদেন হয়েছে 432 কোটি টাকার কিছুটা বেশি। এবং এখন যদি আমরা দেখতে চাই যে আজ শীর্ষ অবস্থানে কোন কোম্পানিগুলো রয়েছে, প্রথম অবস্থানে যে কোম্পানিটি রয়েছে জেনেক্স ইনফোসাইজ পিএলসি, এবং জেনেক্স ইনফোসাইজ পিএলসি এর প্রতিটি শেয়ার বর্তমানে বিক্রি হচ্ছে 35 টাকা 20 পয়সা দরে, এবং এর সর্বোচ্চ দাম উঠেছিল 35 টাকা 80 পয়সা, এবং সর্বনিম্ন দাম ছিল 33 টাকা 50 পয়সা। দ্বিতীয় অবস্থানে রয়েছে এনসিসি ব্যাংক। এনসিসি ব্যাংকের প্রতিটি শেয়ার বর্তমানে বিক্রি হচ্ছে 16 টাকা 20 পয়সা দরে, এবং সর্বোচ্চ দাম উঠেছিল 16 টাকা 50 পয়সা। এবং তৃতীয় অবস্থানে রয়েছে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেড। তো এই ছিল আমার কাছে ডিএসসি ওয়েবসাইট থেকে সবশেষ তথ্য। পিরোজপুরে সরকারিভাবে ধান কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকের দাবি, মানসম্পন্ন শস্য নেয়া না হলেও গুদাম সংশ্লিষ্টদের যোগসাজশে কেনা হচ্ছে নিম্নমানের ধান। তবে অভিযোগ অস্বীকার করেছে খাদ্য গুদাম কর্তৃপক্ষ। জিয়াউল হকের তথ্য ও তরিকুল ইসলাম অভির ছবিতে রিপোর্ট। পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি খাদ্য গুদাম, এখানে চলছে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম। কৃষকদের অভিযোগ, গুদামে গেলেও নানা অজুহাতে নেওয়া হয় না ধান, এতে বাধ্য হয়ে কম দামে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে হচ্ছে ফসল। তাদের দাবি, ভালো মানের ধান সংগ্রহ করা না হলেও সংশ্লিষ্টদের যোগ সাজশে গুদামে সরবরাহ হচ্ছে নিম্নমানের ধান। সার ওষুধ মিলিয়ে যে খরচ হয়েছে, এই 6 বিঘা জমির ধান বিক্রি করলে আমার সাথে এই খরচার টাকা উঠে না। ধান প্রতিনিয়তই ঢুকে, কিন্তু আমাদের ধান ঢুকতে আসে না। সরকার দেশে 1340 টাকা, আমরা বাজি 750 টাকা। গোডাউনে গেলে পর আপনার দেখা যায় আমরা যদি 25 মণ ধান দিতে যাই আমাদের 5,000 টাকা ঘুষ দেওয়া লাগবে। আমরা করে পয়সা চাই, মেয়ে নিজে পয়সা দাও,
তোমাকে মাছ চলবে। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন খাদ্য গুদাম কর্মকর্তা। মিথ্যে অভিযোগ বলে দিচ্ছে, আমরা নোটিশও টানাই দিয়েছি, আমাদের বস্তা নাই, পর্যাপ্ত জায়গা নাই, তারা আমাদের কথা শুনে নাই। ধানের ঠিক আছে আমার অনুমতি ছাড়া সবাই আমাকে জিজ্ঞেস করে না যারা ধান নিয়ে আসছে। কোনো কৃষক অভিযোগ করতে পারবে না, আমি এটা শিওর। কোনো কৃষক, যে কৃষক আসে এখানে, কোনো কৃষক অভিযোগ করতে পারবে না। চলতি মৌসুমে নাজিরপুর উপজেলায় মন প্রতি ১,৪৪০ টাকা দরে ধান কিনছে খাদ্য গুদাম, আর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৩০৬ মেট্রিক টন। সময় সংবাদ, পিরোজপুর। বোরো ধানের ভরা মৌসুমে দিনাজপুরের কৃষকরা ধান নিয়ে হাটে আসছেন, তবে ধানের কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষকেরা। বিস্তারিত জানাতে গোপালগঞ্জ হাটে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ ধানের হাটে, যেখানে ভোর থেকে কৃষকরা তাদের ধান নিয়ে আসে এবং কেনা বেচা এখানে জমজমাট, এবং এই হাটটি বেলা 1টা পর্যন্ত এখানে চলে। কিন্তু আজকের যে হাটের যে অবস্থা, কৃষকরা কিন্তু তাদের যে দাম নিয়ে বলেছেন যে কাঙ্ক্ষিত যে দাম সেটা তারা পাচ্ছেন না। যদিও এখানে বলা আছে যে চিকন ধানের দাম থাকলে মোটা যে ধানটি সেটি কিন্তু অনেক কম দামে বিক্রি হচ্ছে। আজকের যে হাট, সেই হাটে আমরা দেখছি যে কৃষকরা বারবার যেটা অভিযোগ করেছেন যে কৃষি উপকরণ, বিশেষ করে সারের যে ক্রাইসিস, এবার সার নিয়ে সবচেয়ে বেশি তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে, এবং যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচে কিন্তু তাদের আমরা সেভাবে উঠছে না। তারা যেটা বলছেন যে আজকের হাটে আমরা দেখছি যে জিরা কাটারি প্রতি মণ বিক্রি হচ্ছে ১৭৫০ থেকে ২০০০ টাকা, বগুড়া কাটারি বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা, এবং কাঁচা যে ধানটি, সে ধানটি একেবারে দাম নেই, মাত্র ৮৫০ থেকে ৯০০ টাকা প্রতি মণ, এবং পাথর ঘাটা যেটা ১০০০ থেকে ১০৫০ টাকা ৮৮, ১০৫০ থেকে ১১০০ টাকা। এবং আমরা মিলারদের কাছে যে কথা বলেছিলাম, তারা যেটা বলেছেন যে ধানের যে দাম, সে দাম যে প্রথম অবস্থায় তারা ধান কিনেছেন, এবং তারা অভিযোগ করেছেন যে যারা বড় বড় ব্যবসায়ী এবং কর্পোরেট যারা হাউস, তারা কিন্তু প্রথম অবস্থায় কম দামে কৃষকদের কাছ থেকে ধান কিনে তারা মজুত করেছেন, এবং এই ধান তারা চাল উৎপাদন করে তারা বিক্রি করবেন। তারাও বলছেন যে এই সময়টাতে বিশেষ করে বিদ্যুৎ, আপনার শ্রমিকের যে আপনার চাহিদা, সেটা কিন্তু আপনার অনেক বেশি, এই কারণে তারা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে দিনাজপুরে এইবার যে ধানের যে সংগ্রহ অভিযান, সেখানে কিন্তু ১২,০০০ মেট্রিক টন তারা এবার সংগ্রহ করবেন। আমরা কৃষকদের জিজ্ঞাসা করেছিলাম, তারা কিন্তু কেউ জানেন না যে সরকারি ঘরে ধান দিতে তাদের হবে, এবং সরকার যে ধানটি রেটটা দিয়েছেন সেটা কিন্তু তাদের কাছে গ্রহণযোগ্য নয় বলে তারা জানিয়েছেন। তো আমার কাছ থেকে গোপালগঞ্জ হাটে ধান কেনাবেচার সর্বশেষ এই ছিল। দেখছেন এ সময়ের বাণিজ্য। আবারও মধ্যপ্রাচ্য উত্তেজনায় অস্থির জ্বালানি তেলের বিশ্ববাজার। একদিনে ৩.৫% বেশি বেড়েছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ও ব্রেন্ট ক্রুডের দাম। ঊর্ধ্বমুখী গ্যাসোলিন ও কয়লার দর, তবে নিম্নমুখী প্রাকৃতিক গ্যাসের দাম। আবারও ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় উত্তাল মধ্যপ্রাচ্য, যার সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি তেলের বিশ্ববাজারে। এতে হু হু করে বাড়ছে দাম। দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, মঙ্গলবার প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়ে দাঁড়িয়েছে $93.52, যা একদিনেই বেড়েছে ৩.৫% বেশি, আর সপ্তাহ ব্যবধানে বেড়েছে ১.৩৬%। একই কারণে দাম ঊর্ধ্বমুখী ব্রেন্ট ক্রুডের। একদিনে ৩.৫৪% দাম বেড়ে প্রতি ব্যারেল এই তেল বিক্রি হচ্ছে $96.37। একই ধারায় গ্যাসোলিনের দামও একদিনে এই জ্বালানির দাম বেড়েছে ২.৩%, প্রতি গ্যালন বিক্রি হচ্ছে $3.11। এদিকে একদিনে প্রায় 1% আর সপ্তাহে ৮.৭৮% বেড়ে প্রতি টন কয়লা বিক্রি হচ্ছে $148.৭৫। তবে নিম্নমুখী প্রাকৃতিক গ্যাসের দাম একদিনে ১.৭০% কমে প্রতি MMBTU বিক্রি হচ্ছে $3.17। অন্তরা সেন, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এ সময়ের বাণিজ্য। সৌদি আরবে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান জোরদার করেছে দেশটি। মাত্র এক সপ্তাহে ৭,৭৬০ জন অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। অবৈধদের আশ্রয় বা সহায়তা দিলে কঠোর শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে সৌদি সরকার।
অবৈধ অভিবাসন ও শ্রমবাজারে অনিয়ম ঠেকাতে ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত বিশেষ অভিযান চালায় সৌদি সরকার। এ সময় আটক করা হয় প্রায় ৮,০০০ অবৈধ বাসিন্দাকে, যাদের বেশিরভাগই আটক হন আকামা ও রেসিডেন্সি আইনে। বাকিদের মধ্যে ২৫০০ সীমান্ত নিরাপত্তা আইন এবং ১,০০০-এর বেশি মানুষের রয়েছে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ। সীমান্ত আইনে পুলিশ হেফাজতে থাকাদের প্রায় ৭০% ইথিওপিয়ার এবং ২৮% ইয়েমেনের নাগরিক। তারা সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করছিলেন। এছাড়াও অবৈধভাবে সৌদি ত্যাগের চেষ্টাকালে আরও ২৫ জনকে গ্রেফতার করা হয়। আটকদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিচ্ছে সৌদি প্রশাসন। ইতিমধ্যেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে ৪,৬৯০ জনকে। অনেককে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য দূতাবাসে পাঠানো হয়েছে। বর্তমানে ২১,৭৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের আইনি কার্যক্রম চলমান রয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোতে বড় অভিবাসন বিরোধী অভিযানের চিত্র তুলে ধরে। শুধু অবৈধ অভিবাসীরাই নন, তাদের সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে রিয়াদ। এরই মধ্যেই ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং ব্যবহৃত বাড়ি ও যানবাহন বাজেয়াপ্ত করা হতে পারে। শিউলি রোসা, সময় সংবাদ। ভারতে $30 বিলিয়ন বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় ধনকুবের রবিন খুদা। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড কম্পিউটিংয়ের পরিধি বাড়াতে তার প্রতিষ্ঠান এয়ার ট্রাঙ্ক এই মেগা প্রকল্প বাস্তবায়ন করবে। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। এই বিনিয়োগের মাধ্যমে ভারত জুড়ে প্রায় ৫ গিগাবাইট ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ডেটা সেন্টার অবকাঠামো গড়ে তোলা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই বিনিয়োগ দেশটিকে এআই এবং ক্লাউড কম্পিউটিংয়ের গ্লোবাল হাব হিসেবে আরও শক্তিশালী করবে। ফোর্বসের তথ্য মতে বাংলাদেশে জন্ম নেয়া রবিন খুদার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় $210 কোটি মার্কিন ডলার। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার অন্যতম শীর্ষ ধনী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কল্যাণ রাষ্ট্র গড়ার পথে সরকার, বাস্তবায়নযোগ্য হিসেবেই তৈরি নতুন বাজেট, থাকবে বরাদ্দ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতের পথনকশা, শিল্পোৎপাদন ভিত্তিক বিনিয়োগে উৎসাহ। এবারের বাজেটেও করের বোঝা বাড়বে সাধারণ মানুষের। চলতি অর্থবছরের তুলনায় ৩৮,০০০ কোটি টাকার বেশি ভ্যাটের লক্ষ্য, বড় অঙ্কের কর আদায়ের ভার জাতীয় রাজস্ব বোর্ডের কাঁধে। এবং নতুন অর্থ বছরে জাতীয় গ্রিডে দৈনিক ৬৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করার লক্ষ্য। ৪৬টি কূপ খনন ও সংস্কারের পরিকল্পনা। বাপেক্স ও পেট্রো বাংলাকে গতিশীল ভূমিকা রাখার তাগিদ। এই ছিল এই সময় বাণিজ্যে। দুপুর ১২টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। আলিশা, আপনাকে ধন্যবাদ। দুপুর ১২টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।